তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে আমাদের অ্যানালাইসিসে, আজকে এই প্রশ্নগুলোই থাকবে। চলো এক নজরে দেখে নাও। এবার চলো আমরা অ্যানালাইসিস শুরু করি। ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের বই ভিত্তিক সাজেশন অর্থাৎ তোমাদের বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত বই ভিত্তিক সাজেশন। তুমি প্লে লিস্টে যাও এবং প্রত্যেকটা বইয়ের কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো সুন্দর করে দাগিয়ে রিভিশন করা শুরু করে দাও। আজকে যে ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র এটা প্র্যাকটিসের জন্য, আর পরীক্ষা ভালো দেওয়ার জন্য অবশ্যই বই ভিত্তিক সাজেশন ফলো করো। দেখো আমার প্লে লিস্ট রয়েছে, ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্ট, ওখানে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন পাবে, ওগুলো অবশ্যই ফলো করে নিও। চলো শুরু করছি একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। দেখো 1 নম্বরে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, ইন্দো আর্য ভাষারই সবথেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ, চাণক্য, বার্ণভট্ট। দেখো এখানকার সঠিক অপশন হবে ঋগ্বেদ। নেক্সট, মহাকাব্য কথার মানে হলো কি হবে? দেখো মহাকাব্য কথা হচ্ছে মহান কাব্য। নেক্সট, মেগালিথ হলো কি বলতো? বড় পাথরের সমাধি হয়। আমরা শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর পড়ব। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল কি? সিদ্ধার্থ। পিটক কথার মানে হলো কি বলতো? ঝুড়ি। বণিকদের নিজস্ব সংগঠনকে বলা হতো, দেখো বণিকদের নিজস্ব সংগঠনকে বলা হতো কি? আমরা বলবো বণিক গ্রাম। নেক্সট, এক কথায় উত্তর দাও, পঞ্চম বেদ কি? উত্তর লিখবে। দেখো মহাভারত চর্চা করলে যে বেদ চর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। কালিদাসের লেখা একটা কাব্যের নাম বলবো মেঘদূতম বা রঘুবংশমও কিন্তু হতে পারে। কৃষি বিজ্ঞান নিয়ে কোন গ্রন্থ আলোচনা করা হয়েছিল? বলবো কৃষি পরাশর গ্রন্থে। পার্থিরাই উপমহাদেশ কি নামে পরিচিত? দেখো পার্থিরাই উপমহাদেশে কি নামে পরিচিত? উত্তর লিখবো পল্লব নামে। যবনিকা কি? দেখো নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়। নেক্সট, সুমেরের লিপিকে ইংরেজিতে কি বলা হয়? বলবো কিউনিফর্ম। ব্রহ্মগুপ্তের একটি বিখ্যাত বইয়ের নাম লেখো, বলবো ব্রহ্ম সিদ্ধান্ত। রত্নাবলী নাটক কে লিখেছেন? বলবো রাজা হর্ষবর্ধন। কে মিশরকে নীলনদের দান বলেছিলেন? বলবো হেরোডোটাস। উয়ার কথার অর্থ কি? শহর। প্রাচীন সংস্কৃতের সাহিত্যের একটি বিখ্যাত নাটকের নাম লেখো, বলবো শূদ্রকের মৃচ্ছকটিকম। গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? দিনার ও সুবর্ণ বলা হয়। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, কাবেরী নদীর দক্ষিণ অংশকে কি বলা হয়? বলবো দ্রাবিড় দেশ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? বলবো ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্যের নাম কি ছিল? বলবো রামায়ণ এবং মহাভারত। শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদেরকে কি বলা হয়? অবশ্য রত্নিন বলা হয়। বেদের আরেক নাম কি? বলবো শ্রুতি। বিলদের রাজা ছিলেন কে? বলবো হিরণ্যধনু। কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কে? বলবো দেখো কনিষ্ক। মগধের রাজধানীর নাম কি? বলবো কি বলতো? পাটলিপুত্র। প্রথমত রাজগৃহ ছিল, পরে সেটা পাটলিপুত্রতে হয়ে যায়। নেক্সট, সত্য মিথ্যা নির্বাচন করো। কাশ্মীরের সভাপতি ছিলেন বসুমিত্র। দেখো এটাও সত্য হবে। নেক্সট দেখো বলবো যে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক হলো প্রধান ধর্মগ্রন্থ, এটা সত্য। জেলা প্রশাসনকে আহার বলা হতো, এটা সত্য হবে। নেক্সট দেখো, মেগাস্তিনিস বলেছেন যে ভারতে দাসপ্রথা ছিল, এটা মিথ্যা। মেগাস্তিনিস বলেছেন যে ভারতে দাসপ্রথা ছিল না। অশ্বঘোষের বিখ্যাত রচনা হলো বুদ্ধচরিত কাব্য, এটা সত্য। গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শাসক রাজার যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল শকুন্তলম নাটক, এটা মিথ্যা। কারণ দেখো গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে রাজার যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। একলব্য কি? বা টিকা লেখো একলব্য। ভিলদের রাজা ছিলেন হিরণ্যধনু, তার একমাত্র ছেলের নাম একলব্য। একলব্য খুবই সাহসী ও পরিশ্রমী। একলব্যের ইচ্ছা হলো সে তীর ছুঁড়তে শিখবে। সে শুনেছে গুরু দ্রোণাচার্য খুব বড় অস্ত্র শিক্ষক। নেক্সট, কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া গেছে? এই গুহার দেওয়ালে কি কি প্রাণীর ছবি দেখা গেছে? উত্তর লিখবো দেখো 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া গেছে। ভীমবেটকা গুহার দেওয়ালে আঁকা ছবিতে পাখি, মাছ, কুকুর, কাঠবিড়ালি, মানুষ প্রভৃতি প্রাণীর ছবি পাওয়া গেছে। বলি কি? দেখো বলবো প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত। ঋগ্বেদে এই করের নামই বলা হয়েছে বলি। সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে? দেখো আমরা বলবো ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা বোঝা যায়। আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। কাকে কেন তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? অবশ্যই বলবো হরপ্পা সভ্যতাকে তামা ব্রোঞ্জের সভ্যতা বলা হয়, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নতত্ত্বর
প্রত্ন যে বস্তু অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো পুরাতন আমলে তাকে বলা হয় প্রত্নবস্তু। তার উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় আমাদের। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, সেই জন্য একে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। পৃথিবীর রাজা কাকে বলা হয় এবং এই রাজার উপাধি কি? পৃথিবীর রাজা বলা হয় মহীপতিকে। এই রাজার উপাধি হলো নৃপতি বা নরপতি। এই নেক্সট দেখো 6 নম্বর, অগ্রহার ব্যবস্থা কি? উত্তর লিখবে দেখো, গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে জমি কেনাবেচার কথা জানা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমত কেনা হতো, তারপর ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধবিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলো সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে আগ্রহার ব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থার ফলে জমিতে ব্যক্তি মালিকানা আরও ছড়িয়েছিল। দান পাওয়া জমিতে কৃষি শ্রমিক নিয়োগ করা হতো। নেক্সট টিকা লেখো, কলিঙ্গরাজ খারবেল। দেখো আমরা বলবো হাতিগুম্ফা লিপ, দুটো কিন্তু একসাথে। মৌর্য সম্রাট অশোকের আমলে কালিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকেরা কলিঙ্গের শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখেতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। নেক্সট, কুষাণ কারা? দেখো বলবো, মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএসজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল সুয়াং। তারা ব্যাকটিয়ার উপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাস কুষাণ নামে পরিচিত। ধীরে ধীরে কুষাণরা এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছিলেন। নেক্সট দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? এর কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রত্যেক ভাগের নাম লিখো। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এর 3টি ভাগ রয়েছে, যথা সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট দেখো বলছি গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লিখো। গান্ধার প্রদেশে নানা কারণে বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। সেই মেলামেশার ছাপই ওই অঞ্চলের শিল্পে পড়েছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বৌদ্ধদের মূর্তি বানানো এবং পূজা করা নিষিদ্ধ ছিল। তারপর দেখো বলেছে যে গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। নাক টিকালো, টানা ভুরু ও অধবোজা চোখ মূর্তিগুলোর বৈশিষ্ট্য। মূর্তির পায়ের জুতোগুলো রোমান জুতোর মতো দেখতে হতো। সোনালি রঙের ব্যবহার মূর্তিগুলোতে দেখা যায়। সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। যদিও গান্ধার মূর্তিগুলির পিছনে ভাবনা চিন্তা ছিল ভারতীয় রীতির, পাশাপাশি ইরানি ও মধ্য এশীয় শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। গান্ধার অঞ্চলের ভৌগোলিক অবস্থার কারণে নানান ধরনের শিল্পের প্রভাব সেখানে মিলেমিশে গিয়েছিল। নেক্সট দেখো, 3টি প্রশ্নের মধ্যে অ্যান্সার করতে হবে। 3 5 15 প্রত্যেকের জন্য 5 নম্বর করেছে। 10,000 যুদ্ধ। যুদ্ধের কথা ঋগ্বেদের অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10,000 যুদ্ধ। ভারত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10,000 জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভারত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। অর্থশাস্ত্র সম্পর্কে যা জানো লিখো। অর্থশাস্ত্র দেখো, প্রাচীন ভারতের শাসন পরিচালনায় বিষয়ে বেশ কিছু বই লেখা হয়। রাজ্য শাসন কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা থাকতো ওই বইগুলোতে। তেমনই একটি বই কৌটিল্য অর্থশাস্ত্র। এর লেখক কৌটিল্য। অনেকে কৌটিল্য চাণক্যকে একই ব্যক্তি মনে করেন, কিন্তু পরবর্তী সময় অনেক ঐতিহাসিক মনে করেন যে কৌটিল্য ও চাণক্য আলাদা ব্যক্তি। ঠিক কবে অর্থশাস্ত্র লেখা হয় তা বলা মুশকিল। খ্রিস্টপূর্ব 3য় শতক বা নাগাদ এই বইয়ের কিছু অংশ লেখা হয়েছিল, তবে খ্রিস্টীয় 1ম বা 2য় শতক নাগাদ অর্থশাস্ত্র লেখার কাজ সম্পন্ন হয়েছিল। সেই চেহারায় আজকে বইটি দেখা যায়। তাই একা কৌটিল্য এই বইটি বোধহয় লেখেননি, তবে এর মূল বিষয়গুলো তার লেখা বলেই তার নামে বইটি পরিচিত। বইয়ের নামটি থেকে মনে হতে পারে যে বইটি বোধহয় শুধু টাকা কড়ি নিয়ে লেখা, আসলে কিন্তু তা নয়। অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজে প্রধান হলেন রাজা, তার কথাই শেষ কথা। এমনকি দরকারে রাজাকে ছলচাতুরি করতে হতে পারে। রাজকাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা রয়েছে অর্থশাস্ত্রে। বইটিতে শাসকের কি করা উচিত তাই বলা হয়েছে, যদিও তার সব উপদেশই যে মৌর্য শাসকদের মানতেন তেমন প্রমাণ নেই। মৌর্য আমলের ইতিহাস জানার জরুরি উপাদান হিসেবে অর্থশাস্ত্র খুব বিখ্যাত। নেক্সট দেখো, অশোকের ধর্ম সম্পর্কে যা জানো লিখো। অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের মিল কোথায়
বেশ কিছু দেখা যায়, অর্থাৎ কিছু কিছু মিল রয়েছে, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই, এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের উপর বেশি জোর দেওয়া হয়, হিংসা না করা এর মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার উপরও জোর দিয়েছিলেন অশোক, এমনকি শিকার ও মাছ ধরার উপরও তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলি বিশেষ কারোর জন্য নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলে ভেবেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। এবার দেখো তক্ষশিলা বিহার টিকা লিখতে হবে। গান্ধার মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক, পার্সিক, কুষাণ, শক, নানা বিদেশি শক্তি নানা সময় তক্ষশিলা দখল করে, ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিত লোকের আনাগোনা ছিল। বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা বিখ্যাত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তক্ষশিলায় যেত উচ্চশিক্ষার জন্য। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করেই ছাত্রদের নেওয়া হতো। মোটামুটি 8 বছর তারা সেখানে লেখাপড়া করত। রাজা ও ব্যবসায়ী এই মহাবিহার চালানোর জন্য টাকা পয়সা ও জমিদান করতেন। এখানে পরীক্ষার পদ্ধতি ছিল বেশ সহজ, মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে লেখাপড়ার মান ছিল বেশ ভালো। এই বিহারের কয়েকজন বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পরিণী এবং চাণক্য। ওকে, এই ছিল আমাদের ক্লাস 6-এর একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। শেয়ার হবে তো? দেখো, তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের বই ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশন অবশ্যই ফলো করো। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।